नमस्कार बंधुरा वेलकम टू एसटीयूनिक स्पोर्ट्स। बंधुरा এই ভিডিওতে আমরা কথা বলবো ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু হায়দ্রাবাদ ম্যাচ খেলতে নামার আগে বেশ কিছু বড় সুবিধা পেল, সেগুলো নিয়ে আলোচনা করব। হায়দ্রাবাদ ম্যাচে কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কিছু হায়দ্রাবাদের প্লেয়ার অনিশ্চিত হয়ে গেছে, তাদের নিয়ে আপডেট দিয়ে দেব এবং ইস্ট বেঙ্গলকে নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করার রয়েছে এই ভিডিওতে। তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো শুরুতেই যদি আমরা আজকে আইএসএল এর অন্যতম বড় ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে বেঙ্গালুরু আজ ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল চেন্নাইন এফসির সঙ্গে এবং ম্যাচের রেজাল্ট কিন্তু আজকে বেঙ্গালুরুর দিকে গেছে। বেঙ্গালুরু অবশ্যই ভালো খেলেছে, এবার আজকে খেলাটা খুব যে অ্যাটাকিং ফুটবল হয়েছে সেরকমটা নয়, কিছুটা ম্যাড় কিন্তু আজকে ফুটবল হয়েছে। তার ফলে কিন্তু আজকে বেঙ্গালুরু ঘরের মাঠে পুরো ম্যাচটাকে ডমিনেট করেছে এবং 22 ম্যাচ থেকে 37 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 3 নম্বর পজিশনে চলে গেল বেঙ্গালুরু। এবং একইভাবে চেন্নাইন এফসি যেরকম ওপর দিকে ছিল, ইস্ট বেঙ্গল 9 নম্বর পজিশনে ছিল, সেখানে পয়েন্ট টেবিলেও কিন্তু বড় পরিবর্তন এলো। 22 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে -5 গোল ডিফারেন্স নিয়ে কিন্তু চেন্নাইন এফসি 10 নম্বর পজিশনে চলে গেল। ইস্ট বেঙ্গল কিন্তু এক ধাপ উপরের দিকে উঠে এলো। ইস্ট বেঙ্গল 21 ম্যাচ থেকে 24 পয়েন্ট টেবিলের 8 নম্বর পজিশন এবং গোল ডিফারেন্স তাদের -4 থাকার দরুন তারা কেরালা চেন্নাইয়ের উপরে চলে গেছে। তো এটা কিন্তু একটা খুব ভালো দিক ইস্ট বেঙ্গলের জন্য। এই ম্যাচ খেলতে নামার আগে পয়েন্ট টেবিলে তারা এক ধাপ উপরের দিকে উঠে এলো। এবার দেখো ইস্ট বেঙ্গল যেরকম এই সিজনে খেলেছে বা যেরকম দল গঠন ছিল, ইস্ট বেঙ্গল কিন্তু এখন টপ 4 এর মধ্যে থাকার মতন দল ছিল। কিছু ম্যাচে বেশ কিছু জঘন্য রেফারিং, কিছু ম্যাচে ইস্ট বেঙ্গলের জঘন্য পারফরমেন্সের কারণে আজকে ইস্ট বেঙ্গল 24 পয়েন্টে রয়েছে। ইস্ট বেঙ্গল তা না হলে অন্তত যদি 6টা পয়েন্ট বা 8টা পয়েন্টও পেত, ইস্ট বেঙ্গল কিন্তু এটা বেটার জায়গায় থাকতো। তো কিছু করার নেই, যেটা হয়ে গেছে পুরাতন জিনিস মাথায় রেখে আর লাভ নেই, নতুন জিনিস নিয়ে ভাবতে হবে এবং যেটুকু ইস্ট বেঙ্গলের কাছে সুযোগ তৈরি হচ্ছে সেই সুযোগকে কাজে লাগাতে হবে। আজকে চেন্নাই তারা ম্যাচ হেরে যাওয়ার দরুন তারা কিন্তু টপ 6 রেস থেকে অফিসিয়ালি ছিটকে গেল। হায়দ্রাবাদ এর আগেই টপ 6 থেকে ছিটকে গেছে, মোহামেডানও ছিটকে গেছে, ক্ষীণ আশা পাঞ্জাবে রয়েছে, কিন্তু সেটাও অনেক চাপ। তো সেক্ষেত্রে ইস্ট বেঙ্গলের কাছে কিন্তু রাস্তা অনেকটাই খুলে গেছে। সামনে উড়িষ্যা, মুম্বাই, তারা যদি পয়েন্ট নষ্ট করতে থাকে তাহলে কিন্তু ইস্ট বেঙ্গল যদি প্রত্যেকটা ম্যাচে পয়েন্ট পায় তো ইস্ট বেঙ্গল অবশ্যই টপ 6 কোয়ালিফাই করে যাবে। তবুও আমরা শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গলের অপেক্ষা করব যে ইস্ট বেঙ্গল যদি টপ 6 কোয়ালিফাই করে অনেক ভালো হবে। তো সেটা কিন্তু এখনও রাস্তা কঠিন, কিন্তু অসম্ভব নয়, এটুকু বোঝা যাচ্ছে। আজকে চেন্নাই বিদায় হয়ে যাওয়ার পর আরও কিছুটা ইস্ট বেঙ্গলের সামনে রাস্তা খুলে গেল। তো এর সাথে সাথে যদি আমরা কালকের ম্যাচ নিয়ে কথা বলি, যেখানে ঘরের মাঠে ইস্ট বেঙ্গল খেলবে হায়দ্রাবাদের সঙ্গে, সেই ম্যাচে কিন্তু হায়দ্রাবাদের বেশ কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তার কারণ তৈরি হয়েছে এবং এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য সুবিধা হতে পারে। প্রথম যে প্লেয়ারের কথা বলবো সেটা হচ্ছে কোরিয়া। তো কোরিয়া কিন্তু ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে ফার্স্ট লেগের ম্যাচে ব্রিলিয়ান্ট খেলেছিল, কোরিয়ার একটা অ্যাসিস্ট ছিল এবং কোরিয়া ইস্ট বেঙ্গলের ডিফেন্সের উপর চাপ রাখছিল। তো সেই কোরিয়ার নিয়ে কিন্তু একটা খারাপ সংবাদই বেরিয়ে আসছে। কোরিয়া কিন্তু লাস্ট 2-3 দিন প্রচণ্ড পরিমাণে জ্বর তার হয়েছে, তার শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়। এবার সে মোটামুটি এমনি ফিট রয়েছে, ইনজুরি সমস্যা কিছু নেই। যদি তার এই জ্বরের সমস্যা না মেটে তাহলে কিন্তু তাকে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে পাওয়া যাবে না। এবার যদি শেষ মুহূর্তে তাকে সুস্থ করা যায় সেটার চেষ্টা চালানো হবে। যদি সে সুস্থ হয় তবেই খেলবে, তা না হলে কিন্তু সে অনিশ্চিত রয়েছে। তার সাথে সাথে ডিফেন্সের অন্যতম সবথেকে লম্বা প্লেয়ার এবং আইএসএলের এবছরের সবথেকে লম্বা প্লেয়ার স্যাপিচ, তারও কিন্তু একটুখানি নি ইনজুরি রয়েছে। এই ম্যাচটা খেলতে নামার আগে কিন্তু যখন হায়দ্রাবাদ তাদের ওখানে প্র্যাকটিস করছিল সেখানে কিন্তু তার একটু নি ইনজুরি হয়েছে। তো এই দুজন প্লেয়ার কিন্তু অনিশ্চিত রয়েছে এই ম্যাচের জন্য। তো তারা দুজন যদি ছিটকে যায়, দুজনের মধ্যে যদি একজনও ছিটকে যায়, সেটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য ভালো, কারণ ইস্ট বেঙ্গল এমনিতেই তারা 5 জন বিদেশিকে নিয়ে খেলবে। তো সমানে সমানে অন্তত বিদেশি প্লেয়ারটা ঠিকই থাকবে। তবু হায়দ্রাবাদের থেকে অন পেপার ইস্ট বেঙ্গল অনেক এগিয়ে,
কিন্তু অনফিল্ড পারফরমেন্স করতে হবে। এবং ইস্টবেঙ্গলের সামনে আইএসএলের একটা নতুন রেকর্ড করার সুযোগ, যে আইএসএলের ইতিহাসে এখনও ইস্টবেঙ্গল জয়ের হ্যাট্রিক করেনি। আগে তো ইস্টবেঙ্গল পরপর টানা 2টো ম্যাচ জিততেই পারতো না, যাই হোক কার্লেস কোয়াদ্রাতের আমলে টানা 2টো ম্যাচ জিততে শুরু করেছিল এবং এইদিকে তাকালেও কিন্তু এদিকেও জয়ের হ্যাট্রিক করার সুযোগ থাকলেও নয় কোনোভাবে গিয়ে হ্যাট্রিক ম্যাচ হেরে গেছে, নয় ড্র করে ফেলেছে। তো এটা একটা সুবর্ণ সুযোগ ইস্টবেঙ্গলের সামনে যে জয়ের হ্যাট্রিক করা। এই সিজনে ডবল হারের হ্যাট্রিক ইস্টবেঙ্গল করে ফেলেছে, সেটা খুবই লজ্জার একটা রেকর্ড। তো আশা করি এই ম্যাচটাকে ইস্টবেঙ্গল ডমিনেট করবে এবং ম্যাচ থেকে পজিটিভভাবে তারা পয়েন্ট পাবে এবং অবশ্যই ম্যাচ জিতবে। এবং এর সাথে সাথে যদি আমরা ইস্টবেঙ্গলের দল নিয়ে কথা বলি, তো সেক্ষেত্রে একটা সুখবর আসছে যে রিচার্ড সেলিস এই ম্যাচের জন্য অ্যাভেলেবেল রয়েছে। তাকে নিয়ে কিন্তু আজকে যত রকম প্র্যাকটিস করানো হয়েছে, সেট পিসে যাতে আরও ভালো করা যায় সেই জায়গাতে রিচার্ড সেলিসকে ব্যবহার করা হচ্ছে। তার সাথে উইং পজিশনে রিচার্ডকে নিয়ে পরিকল্পনা রয়েছে ইস্টবেঙ্গলে, তাকে ভালো রকমভাবেই প্র্যাকটিস করানো হয়েছে। হয়তো টিম কম্বিনেশনের জন্য ফার্স্ট 11-এ জায়গা না পেলেও সেকেন্ড হাফে কিন্তু সেলিসকে আমরা ইস্টবেঙ্গলের আক্রমণ বিভাগের আরও একজন প্লেয়ার হিসাবে দেখতে পাবো। এবং তার সাথে সাথে ইস্টবেঙ্গল শিবিরে কিছু চিন্তার কারণ রয়েছে। নন্দকুমার, তার নাকি একটুখানি সমস্যা রয়েছে, তাকে এই যে হায়দ্রাবাদ ম্যাচে অনিশ্চিত হিসাবেই রাখা হচ্ছে। আজকে টিম মিটিংয়ের সময় নন্দ এবং ভিষ্ণু তারা টিম মিটিংয়ের পর তারা বেরিয়ে যায় এবং ভিষ্ণুর ক্ষেত্রেও যেটা তোমাদের ব্যাপার জানিয়েছিলাম, তার কাঁধে একটুখানি ইনজুরি রয়েছে। তো তাকে নিয়েও খুব একটা রিস্ক নিতে চাইছে না, কারণ সামনে 10-15টা দিনের মধ্যে 4-5টা ম্যাচ রয়েছে। তো সেক্ষেত্রে কোনো প্লেয়ারকে আর ইনজুরির কবলে ঠেলে দেওয়ার দরকার নেই। তো তাকে নিয়ে কোনো রকম রিস্ক নিতে চাইছে না, তাকেও কার্যত অনিশ্চিত হিসাবেই ধরা হচ্ছে। এবং তার সাথে সাথে হেক্টরকে নিয়ে তো প্রতি ম্যাচেই কম বেশি চলে যে হেক্টর খেলতে পারবে কি পারবে না, সে কতটা কি রয়েছে। তবু কিছু করার নেই, হেক্টরকে নিয়ে ওই একই রকম ব্যাপার রয়েছে। হেক্টরকে হয়তো খেলাতে হবে, কিন্তু তার ফিটনেস সমস্যা রয়েছে, এটুকু বলে রাখছি। এবং যে প্লেয়ারটার জন্য সত্যি কথা বলতে সত্যি খারাপ লাগছে, সেটা আর অন্য কেউ নয়, হীরা মণ্ডল। ইস্টবেঙ্গলের রিজার্ভ টিমে ছিল, রিজার্ভ টিমে থাকলেও সিনিয়র দলের অনুশীলনে বেশিরভাগ সময় হীরাকে দেখা যায়। এখনও হীরা মণ্ডলকে ইনজুরি সমস্যা কাটিয়ে ফেরার পর থেকে হীরা মণ্ডল কিন্তু রেগুলারই বলতে গেলে সিনিয়র দলের সঙ্গে প্র্যাকটিস করে, কিন্তু তাকে আইএসএল স্কোয়াডে রেজিস্টার করালো না। এটা কিন্তু সত্যিই খুব খারাপ লাগলো। যদি তাকে পরিকল্পনার মধ্যে রাখে, যদি সবথেকে ভালো এএফসির মধ্যে যদি পরিকল্পনার মধ্যে রাখে, কিংবা তাকে যদি সুপার কাপের পরিকল্পনার মধ্যে রাখে, তাহলে কিন্তু আমি বলবো সেটা হীরার জন্য খুব ভালো হবে। কারণ প্লেয়ারটা আর যাই হোক জার্সির ওয়েট জানে। এমন কিছু কিছু প্লেয়ার খেলে যারা সত্যি এই জার্সির ওয়েট জানে না। সৌভিক চক্রবর্তীর মতন যেমন একজন বাঙালি প্লেয়ার রয়েছে দলে, তার সাথে হীরা মণ্ডলকেও যদি আমরা দেখতে পাই তো ভালো লাগবে। কিন্তু তাকে তো আইএসএলে আর দেখার সম্ভাবনা কোথায় রয়েছে? আর 3টে ম্যাচ রয়েছে, 3টে ম্যাচ বাদই দাও, সেখানে হীরাকে আর রেজিস্টার করার কোনো দরকারই নেই। যা রয়েছে তাদের নিয়েই চলুক। কিন্তু এএফসিতে হীরাকে একটা অপশান হিসাবে ভাবতে পারে, ডিফেন্সের সাইড ব্যাক হিসাবে সে হীরা খেলে দিতে পারবে। এবং এই সিজনে সিএফএলেও আমরা দেখেছিলাম হীরা যথেষ্ট ওভারল্যাপিংয়ে গিয়েও টিমকে সাহায্য করেছিল এবং ডিফেন্স কোয়ালিটি তো হীরার মোটামুটি ঠিকঠাকই রয়েছে। তো সেক্ষেত্রে হীরাকে ভাবতে পারে, আর যদি সুপার কাপেও পরিকল্পনার মধ্যে রাখে সেটাও ভালো হবে। আর এখন থেকে সিচুয়েশান প্র্যাকটিসের মধ্যে যে হীরা যাচ্ছে সেটাও কিন্তু ভালো লাগছে। তাকে নিয়ে হয়তো ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে, কিন্তু খারাপ লাগছে এই যে হীরা এবছর দলের সঙ্গে যুক্ত থাকলেও আইএসএল খেলতে পারলো না। তো কিছু করার নেই। তো ব্যাস এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও। চ্যানেলে প্রথমবারের জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।